নমস্কার, আমি সৌরভ। আপনাদের জন্য নিয়ে এসেছি ল্যান্ড অফ থ্রিলসের আজকের নিবেদন, লেখিকা কনক বসুর কলমে সময়ের মায়াজাল। শ্রোতা বন্ধুরা, গল্প শুনে গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর এমন ভিন্ন স্বাদের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন গল্প শোনা যাক। ঘড়ির একঘেয়ে টিকটিক শব্দটা থেমে যায় এক সময়। সচল ঘড়িটা স্তব্ধ হয়ে যায় একদম, যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে শ্রীমন্তর দিকে। শ্রীমন্ত বুঝতে পারে ঘড়িটা আবার সচল হয়ে উঠেছে। সেটা এখন একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। সেই পুরনো ঘড়ির দুটো কাঁটা নিমেষের মধ্যে বদলে গিয়ে হয়ে গিয়েছে দুটো কালো হাত। ঘড়ির কাঁচ ভেদ করে সেটা বেরিয়ে এসেছে ঘড়ির ভেতর থেকে। শ্রীমন্তর গলা লক্ষ্য করে সেটা এগিয়ে আসছে তার দিকে। শ্রীমন্তর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বের হয়, কিন্তু বাকি কিছু বলতে পারে না সে। ট্রেনে সেই ভদ্রলোকের কথা মনে হতেই তার দেওয়া সেই যন্ত্রটার কথা মনে পড়ে শ্রীমন্তর, কিন্তু ভয়ে উৎকণ্ঠায় সেটা কোনোভাবেই নিজের স্লিং ব্যাগে খুঁজে পায় না সে। এমনকি তার শিখিয়ে দেওয়া মন্ত্রটাও কিছুতেই মনে করতে পারে না। এদিকে ঘড়িটা এগিয়ে আসে তার দিকে একটু একটু করে। তারপর ঘড়িটা একসময় আবার থেমে যায়। তার টিক টিক শব্দ, তার কাঁটার চলাফেরা। কিন্তু এ কি? আস্তে আস্তে শান্তিনগরের মানুষগুলোকে গ্রাস করে নিচ্ছে ঘড়িটা। কেমন ধীরে ধীরে মানুষগুলো একে একে ঢুকে যাচ্ছে ঘড়িটার ভেতরে। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই, কোনো চিন্তার লেশ মাত্র নেই। শ্রীমন্ত চিৎকার করে তাদেরকে বলে, আরে আরে কি আপনারা কোথায় যাচ্ছেন? ওই ঘড়িটা, ওটা একটা ভুতুড়ে ঘড়ি। যাবেন না, শুনুন আমার কথা, একটু শুনুন। কিন্তু কেউ শ্রীমন্তর কথা শুনতে পাচ্ছে বলে মনে হয় না। একসময় চিৎকার করতে করতে হাঁপিয়ে যায় শ্রীমন্ত। মাটিতে বসে পড়ে সে ক্লান্ত হয়ে। মাটি থেকে উঠে বসার শক্তিটুকু তার শরীরে থাকে না। ভাগ্যের হাতে সঁপে দেয় নিজেকে। ঘড়িটা আবার আসতে শুরু করেছে তার কাছে, কিন্তু মন্ত্রটা আর তার মনে পড়ে না। এমনকি সেই বিশেষ যন্ত্রটাও হারিয়ে ফেলেছে সে। তাহলে কি সময়ের ধারাপাতে হারিয়ে যাবে তার প্রাণ? সমাজ মাধ্যমের একটি বৈচিত্র্যময় পেজ থেকে আলাপ হয় শ্রীমন্ত আর তমালের। সেই পেজটার বৈশিষ্ট্য হচ্ছে এরা হারিয়ে যাওয়া গ্রাম বাংলার কিছু বিশেষ বৈশিষ্ট্য তুলে নিয়ে আসে সকলের সামনে। হয়তো তারা নিজেরা সেই জায়গার বাসিন্দা, অথবা কেউ কেউ সেখানে গিয়ে সেই জায়গার ছবি বা ইনফরমেশন জোগাড় করে দেয়। তারপর কোনো মানুষ আকৃষ্ট হয়ে সেখানে বেড়াতে যেতে চাইলে আরও ডিটেল ইনফরমেশন তাকে দেওয়া হয়। তার জন্য অবশ্য তাকে কিছু সাম্মানিক দিতে হয়। মোট কথা, পেজটা একটা ট্রাভেলিং পেজ। তমালের পোস্ট করা একটা গ্রাম্য দৃশ্য দেখে সেখানে যাওয়ার অভিপ্রায় জানায় শ্রীমন্ত। তারপর তার সাথে যোগাযোগ করে তমাল নিজেই। একদিন অফিসের কাজের মধ্যে টুং করে একটা মেসেজ ঢোকে তার ফোনে। ফোনটা হাতে নিতেই শ্রীমন্ত দেখতে পায় তমালের তরফ থেকে একটা মেসেজ। সেখানে লেখা, আমাদের গ্রামে আসতে চান? ছবিতে যেমন দেখেছেন তার চেয়েও অনেক সুন্দর আমাদের গ্রাম। সেই মুহূর্তে কোনো উত্তর দিতে পারেনি শ্রীমন্ত। কাজের চাপে মেসেজের কথা ভুলেই গিয়েছিল। কিন্তু রাতে শুতে যাওয়ার আগে আবার তমালের তরফ থেকে অনেকগুলো মেসেজ ঢোকায় একটু আগ্রহী হয়ে ওঠে শ্রীমন্ত।
মুঠো ফোনটা হাতে নিয়ে তমালের পাঠানো মেসেজগুলো পড়তে শুরু করে শ্রীমন্ত। কোনো উত্তর দিলেন না যে? আমি হলফ করে বলছি, আমাদের গ্রামে আসলে নিজের চোখকে সার্থক মনে করবেন। পরের মেসেজ ঢুকেছে আরও 1 ঘন্টা পর। সেখানে লেখা, আপনাকে আমি ডিটেল বলে দিলাম। শিয়ালদা থেকে ট্রেনে রামপুরহাট পৌঁছে যাবেন, তারপর সেখান থেকে বাসে করে রমানাথপুরে, সেখান থেকে পায়ে হেঁটে বা গরুর গাড়িতে করে পৌঁছাতে হয় আমাদের সোনার গ্রাম শান্তিনগরে। তারপরের মেসেজ এসেছে 8 ঘন্টা পর। সেখানে লেখা, আমরা আমাদের গ্রামে এখনও কোনো ভেজাল ঢুকতে দিইনি। এখনও গ্রামে বৈদ্যুতিক আলো নেই, এমনকি সাইকেল রিক্সাও ঢুকতে দিইনি। আমাদের মেঠো রাস্তায় চলাফেরার জন্য একমাত্র গরুর গাড়িই ভরসা। হয়তো আপনাদের মতন শহুরে মানুষের একটু অসুবিধা হবে, তবে এখানে আসলে আপনি বিশুদ্ধ বাতাসটা অন্তত পাবেন। সূর্যোদয় আর সূর্যাস্তের সাক্ষী হতে পারবেন। পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে। এখানকার মানুষের মনে এখনও কোনো ভেজাল আমরা প্রবেশ করতে দিইনি। তবে আমরা, অর্থাৎ আমাদের প্রজন্মের কয়েকজন জীবিকার জন্য শহরে বসবাস করা শুরু করলেও গ্রামের বাড়ি গেলে আমরা কিন্তু ফিরে যাই মাটির কাছাকাছি। আমরা তখন ফোন ব্যবহার করি না, শহুরে আদব কায়দা সম্পূর্ণভাবে ভুলে যাই। এই গ্রামকে হেরিটেজ গ্রাম করার জন্য আমার ওই পেজে প্রবেশ। আপনার মতন আরও কয়েকজন এই গ্রামের প্রতি আকৃষ্ট হয়েছেন, তাই ভাবলাম আমাদের গ্রামের কথা আপনাকে কিছু বলে রাখি। আবারও বলছি, আমাদের গ্রামে একবার এলে আর ফিরে যেতে ইচ্ছা করবেন আপনার। ভেবে দেখুন আমার প্রস্তাব। এতগুলো মেসেজ একসাথে পড়ার পর ভদ্রতার খাতিরে কিছু একটা উত্তর দিয়েছিল শ্রীমন্ত। সেটা আজ তার মনে পড়ে না। শুধু এইটুকু সে জানে, তারপর থেকেই প্রায় প্রত্যেক দিন তমাল তার গ্রামের নানা রকম ছবি তাকে পাঠাতো। একটা করে ছবি পাওয়ার পর গ্রামের প্রতি আরও আকৃষ্ট হয়ে যেতে থাকে শ্রীমন্ত। শেষমেশ একদিন সত্যি পিঠে রুকস্যাক নিয়ে শ্রীমন্ত পাড়ি দেয় তমালের গ্রাম শান্তিনগরে। শ্রীমন্ত যখন মেসেজগুলো পড়ছিল, সম্ভবত তাকে অনলাইন দেখতে পেয়ে সেই গ্রামের বেশ কয়েকটা ছবি তাকে পাঠায় তমাল। তমালের আগের মেসেজগুলো পড়ে এবং সেই গ্রামের ছবি দেখে শ্রীমন্ত মনে মনে ঠিক করে নেয় একবার ওই গ্রামে সে যাবেই। সেই দিন থেকেই তাদের দুজনের একটি বন্ধুত্ব গড়ে ওঠে। তমাল প্রায় প্রত্যেক দিন তাকে বলতে থাকে, তাহলে কি ঠিক করলে? কবে আসছো আমাদের সোনার গ্রামে? এখনো তো চাকরি সূত্রে আমি শহরেই রয়েছি, বলো তো তোমাকে নিয়ে উইকেন্ডে ফিরে যাই। হাসির ইমোজি পাঠায় শ্রীমন্ত। সে বলে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উইকেন্ড বলে কিছু হয় না ভাই। ছুটির দিনেও প্রচুর কাজ করতে হয়। তবে কথা যখন আমি দিয়েছি তোমায়, তখন তোমার গ্রামে আমি ঠিকই যাব। একটু কাজগুলোকে সামলে নিতে দাও, দেখছি। একসময় তাদের কথোপকথন শুধুমাত্র মেসেজে আটকে না থেকে ফোন কলে চলে আসে। এইভাবে কথা এগোতে এগোতে একদিন সত্যি শ্রীমন্ত ঠিক করে নেয় সে শান্তিনগর গ্রামে যাবেই এইবার। সেই মতো তমালকে জানাতে তমাল উচ্ছ্বাসিত হয়ে বলে, আরে এ তো দারুণ প্রস্তাব, এর অপেক্ষাতেই তো আমি ছিলাম। শোনো তাহলে, আমি আজই গ্রামে ফিরে যাই। আমার বন্ধু গ্রামে আসছে প্রথমবার, তোমার আপ্যায়নের সঠিক ব্যবস্থা করতে হবে তো। শ্রীমন্ত ব্যস্ত হয়ে বলে, আরে আবার ব্যবস্থা কিসের? তোমাদের গ্রাম যেমন, আমি ঠিক তেমনই সেই গ্রাম উপভোগ করতে চাই। আলাদা আবার কিসের ব্যবস্থা নেবে? কি দরকার তোমার আগে চলে যাওয়ার? তার চেয়ে একসাথে গেলেই তো হয়। তমাল হেসে বলে, শোনো, গ্রামে আমার বাড়ি তোমার বাড়ি বলে কিছু হয় না। গ্রামে প্রত্যেকের অবাধ আনাগোনা একের অপরের বাড়ির অন্দরমহলে। তাই তুমি শুধু আমার নয়, সম্পূর্ণ গ্রামের অতিথি। তাই তোমার আপ্যায়ন হবে বিশেষভাবে। চিন্তা করো না, তুমি ছবিতে আমার গ্রাম যেমন দেখেছো, ঠিক তেমনই একটি গ্রাম দেখতে পাবে সেখানে। ব্যবস্থা বলতে ওই তোমার থাকার জায়গা করতে হবে। যেহেতু লাগোয়া কোনো বাথরুমের ব্যবস্থা নেই, বলতে গেলে বাথরুম কনসেপ্টটাই নেই, তাই একটা টেম্পোরারি বাথরুমের ব্যবস্থা করতে হবে, এই যা, ব্যাস, আর কোনো কিচ্ছু নয়। তাই টুকটাক একটু কেনাকাটা করে আমি বরং গ্রামে চলে যাই। তারপর তুমি তোমার সময় মতন চলে এসো আমাদের গ্রামে। হ্যাঁ, কিন্তু আমি যদি রাস্তা হারিয়ে ফেলি, বা ধরো এতটা রাস্তা একা একা বোর হয়ে যাব খুব।
তুমি যা যা বললে সেসব ব্যবস্থা বাকিরা কেউ করতে পারবে না? তুমি না হয় আমার সাথেই তোমার গ্রামে গেলে। আমার গ্রামের মানুষেরা না ভীষণ সরল। তাদের যদি এখন আমি বাথরুম তৈরি করতে বলি তাহলে তাদের ভীষণ বিপদে ফেলা হবে। আমাকে আগেই যেতে হবে ভাই। আমি না হয় তোমাকে আরও ভালোভাবে রাস্তা বলে দিচ্ছি। তাছাড়া তোমার ভাগ্যে যদি থাকে যে তুমি আমাদের গ্রামে যাবেই, তাহলে তা খণ্ডানো কারোর পক্ষেই সম্ভব নয়। তুমি ঠিক পৌঁছে যাবে শান্তিনগর। এতটা বলে শান্তিনগরের ঠিকানা আরও ভালোভাবে জেনে নিয়ে দিনক্ষণ ঠিক করে রওনা হয় শ্রীমন্ত। রাত 9টায় শিয়ালদা থেকে ট্রেনে উঠে শান্তিনগরের উদ্দেশ্যে রওনা দেয় শ্রীমন্ত। শান্তিনগর জায়গার নাম হলেও জায়গাটা আসলে একটা গণ্ডগ্রাম। সেখানে পৌঁছাতে হলে শিয়ালদা থেকে ট্রেনে চেপে রামপুরহাট, তারপর সেখান থেকে নেমে বাসে আরও ঘন্টা দেড়েক যাওয়ার পর সেখান থেকে গরুর গাড়িতে পৌঁছাতে হয় শান্তিনগর। জায়গাটা এখনো এতটাই গ্রাম্য, এখনো সেখানে গরুর গাড়ি ভরসা। গাড়ি ছাড়ার পর বাড়ি থেকে আনা টিফিন কৌটোয় লুচি তরকারি দিয়ে নৈশভোজ ছেড়ে নিয়ে রিজার্ভ করা বার্থে শুয়ে নানান রকম চিন্তায় আচ্ছন্ন হয়ে রইল শ্রীমন্ত। বাড়িতে কাউকেই সঠিক কিছু বলে আসেনি সে। আসলে ছোট থেকেই ভীষণ কৌতূহলী স্বভাবের ছেলে শ্রীমন্ত। তার জন্য বাবা মায়ের চিন্তার অন্ত নেই। এখন সে যদি তার সঠিক উদ্দেশ্য অথবা সঠিক কোথায় যাচ্ছে সে সব বলে আসত, তবে তাকে কিছুতেই আসতে দিত না। তাই অফিসের কাজে দুদিন যেতে হবে বলে চলে এসেছে সে। নানা রকম চিন্তার জটের মধ্যেই কখন যে ঘুমের ঘোরে প্রবেশ করে শ্রীমন্ত তা সে ঠাউর করতে পারে না। তার মনে হয় একটা ঘড়ির আওয়াজ তার ঠিক কানের সামনে অনবরত টিক টিক করে বেজে চলেছে। একবার চমকে চোখ মেলে তাকায় সে, কিন্তু নিজের হাতে থাকা ডিজিটাল ওয়াচ ছাড়া কিছু দেখতে পায় না সে। আবার চোখ বোঝে শ্রীমন্ত। গভীর ঘুমে আবার তলিয়ে যায় সে। ট্রেনের দুলুনিতে বেশ ভালো ঘুম হয় শ্রীমন্তর, তাই এক টানা ঘুমিয়ে তার ঘুম ভাঙে ভোর রাত্রে। তখনও ঘণ্টাখানেক বাকি তার গন্তব্যে পৌঁছাতে। নিজের বার্থ থেকে নেমে একটু বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে জানলার পাশের সিটে গিয়ে বসে শ্রীমন্ত। সে দেখে সেই বার্থের যাত্রী স্টাডি ল্যাম্প জ্বালিয়ে কিছু একটা পড়ছে। যখন ট্রেনের বাকি যাত্রীরা ঘুমে তলিয়ে রয়েছে তখন এই ভদ্রলোককে স্টাডি ল্যাম্প জ্বালিয়ে বই পড়তে দেখে একটু আগ্রহী হয়ে শ্রীমন্ত তার সিটে গিয়ে বসে। শ্রীমন্ত সেখানে বসতেই ভদ্রলোক বইয়ের পৃষ্ঠা থেকে মুখ তুলে খুব কৌতূহলী হয়ে শ্রীমন্তর মুখের দিকে তাকায়। শ্রীমন্ত হেসে অভিবাদন জানালেও সেই ভদ্রলোক কিন্তু তখনও শ্রীমন্তর মুখের দিকে একভাবে তাকিয়ে থাকে। শ্রীমন্তর একটু অস্বস্তি হয়, মনে মনে ভাবে, এ আবার কি? অচেনা একজনের মুখের দিকে এভাবে তাকিয়ে থাকে নাকি কেউ? পাগল টাগল না তো? তার চেয়ে উঠে যাই বরং এখান থেকে। কথাটা মনে হতেই তড়ি ঘড়ি সেই জায়গা ছেড়ে উঠে যেতেই ভদ্রলোক তাকে ডেকে বলেন, বেশ ভালো ঘুমুলেন, হ্যাঁ? একটু নড়চড় করলেন না? রাস্তাঘাটে এমন গভীর ঘুমলে জিনিসপত্র চুরি হয়ে যাবে তো, আবার আপনিও চুরি হয়ে যেতে পারেন। শ্রীমন্তর কেমন একটু সন্দেহ হয়। চকিতে বার্থের নিচে রাখা তার সুটকেসটার দিকে একবার তাকিয়ে দেখে সেটা ঠিক জায়গায় আছে কিনা। কিন্তু এই অচেনা ভদ্রলোকের কথাবার্তা একটু অস্বাভাবিক লাগে তার। একটা সৌজন্যমূলক হাসি হেসে শ্রীমন্ত আবার ফিরে যেতে উদ্যত হয় নিজের বার্থে। কিন্তু তখন আবার তার পেছন থেকে সেই ভদ্রলোক ডেকে উঠে বলেন, আরে যাচ্ছেন কোথায়? বসুন বসুন, একটু কথা বলি না হয়। না না, ঠিক আছে, আপনি বই পড়ুন না, আমি একটু রেডি হইনি। আর তো বেশি সময় বাকি নেই নামার। সময় বয়ে যাওয়াই স্বাভাবিক, সেটা এক জায়গায় আটকে থাকলে বিপদ।
বসুন। কোথায় যাবেন আপনি? ভদ্রলোকের কথা বলার ভঙ্গির মধ্যে এতটাই ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছিল যে তাকে উপেক্ষা করার ক্ষমতা শ্রীমন্তর হয় না। সে চুপচাপ বসে পড়ে ভদ্রলোকের পাশে। ধীরে ধীরে সে উত্তর দেয়, আমার এক বন্ধুর নিমন্ত্রণে তাদের গ্রামে যাচ্ছি। শান্তিনগর বলে একটা ভীষণ সুন্দর গ্রাম তার। আমি সেখানেই যাচ্ছি। কেন বলুন তো? ভদ্রলোক খুব চিন্তায় পড়ে যান। মাথা ঝাঁকিয়ে বলেন, বন্ধু? তা সে কেমন বন্ধু? উত্তরের অপেক্ষা না করে আবার প্রশ্ন করেন তিনি, আচ্ছা, আপনি ইদানিং কোনো ঘড়ির টিকটিক আওয়াজ পাচ্ছেন নাকি আপনার চারিপাশে? একটু চমকে ওঠে শ্রীমন্ত। থতমত খেয়ে বলে, হ্যাঁ, না মানে ওই কাল ঘুমের ঘোরে একবার মনে হলো যেন একটা ঘড়ির টিকটিক আওয়াজ, কিন্তু ও কিছু না। আমি একটু ভালো করে শোনার চেষ্টা করলাম, তখন আর কিছু শোনা গেল না। ভদ্রলোক একটু চুপ করে থাকলেন, যেন গভীর কোনো চিন্তা করছেন। তারপর চোখ বুজে কিছু বিড়বিড় করলেন। তারপর শ্রীমন্তর দিকে হাত বাড়িয়ে একটা বিচিত্র যন্ত্র এগিয়ে দিয়ে বলেন, আচ্ছা, এটা রাখুন, খুব শিগগিরই এটা আপনার কাজে লাগবে। হ্যাঁ, এই কাগজটাও রাখুন, এতে একটি মন্ত্র লেখা রয়েছে। এই মন্ত্র মুখস্থ করে রাখবেন। যখন বিপদে পড়বেন তখন এই যন্ত্র বের করে আপনার কাছে রাখবেন, আর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। তাহলেই বিপদের হাত থেকে রেহাই পাবেন, নচেত নয়। যন্ত্রটা আর মন্ত্র লেখা কাগজটা নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন হয়ে রইল শ্রীমন্ত। তার মনে প্রশ্ন জাগল, এই অচেনা ভদ্রলোক ঘড়ির আওয়াজের কথা কেন জিজ্ঞেস করলেন? আর কোন বিপদের ইঙ্গিত তিনি দিয়ে গেলেন? কথাটা মনে হতেই তড়িঘড়ি সেই ভদ্রলোকটির খোঁজ করতে গেল শ্রীমন্ত। কিন্তু ততক্ষণে তিনি ট্রেনের দরজার কাছে পৌঁছে গেছেন। ট্রেন প্রায় প্ল্যাটফর্মে থামতেই চলেছে। বাকি যাত্রীদের ভিড় ঠেলে ওই ভদ্রলোকটির কাছে কোনোভাবেই পৌঁছাতে পারল না শ্রীমন্ত। অগত্যা নিজের ভাগ্যের ওপর সবটা ছেড়ে বাকি পথ এগিয়ে চলল সে। এর পরের রাস্তাটুকু কোনো ঝামেলা ছাড়াই পার হয়ে যায় শ্রীমন্ত। তমালের বলে দেওয়া পথ নির্দেশ মেনেই স্টেশনে নেমে বাসে উঠে পড়ে শ্রীমন্ত। মাঝে বেশ কয়েকবার তমালের সাথে কথা হয়েছে তার। সে জানিয়েছে তার গ্রামের লোকজন তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঘন্টা দেড়েকের পথ পার হতেই একটা জনমানুষহীন জায়গায় পৌঁছে যায় শ্রীমন্ত। এতক্ষণ তবুও বাসের রাস্তা ধরে এগিয়ে গ্রাম্য পরিবেশ বেশ উপভোগ করছিল সে। কিন্তু এখন মনে মনে একটু ভয় ভয় করতে থাকে তার। ট্রেনের সেই ভদ্রলোকের কথাটা মনে উঁকি দিতেই একটা অজানা আতঙ্কে কেঁপে ওঠে শ্রীমন্ত। বাসের অন্যান্য যাত্রীরাও তার গন্তব্য কোথায় সেটা শুনে নিজেদের মধ্যে আলোচনা করছিল চাপা স্বরে। তাহলে কি সে কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়ছে? এক্ষুনি কি তবে এই জায়গা ছেড়ে তার চলে যাওয়া উচিত? কিন্তু ফেরার বাস তো পরদিন ভোরে। শ্রীমন্ত দেখে তার ফোনের টাওয়ার নেই। তমালের সাথে যখন তার শেষ কথা হয়েছিল তখন সে জানিয়েছিল তাকে নিতে লোক আসবে। কিন্তু যতদূর চোখ যাচ্ছে সে কোনো জনমানব খুঁজে পায় না। কি করবে না করবে এই ভাবনার মধ্যে একটা ঘর ঘর শব্দ কানে আসে শ্রীমন্তর। সেই দিকে তাকিয়ে শ্রীমন্ত দেখে একটা গরুর গাড়ি তার দিকেই আসছে। মনে একটু সাহস আসে তার। তবে তমাল কথা দিয়ে কথা রাখতে জানে। শ্রীমন্ত গরুর গাড়ির দিকে এগিয়ে যেতেই গাড়ি থেকে নেমে শ্রীমন্তকে লম্বা সেলাম ঠুকে একপাশে জড়োসড়ো হয়ে দাঁড়ায় গাড়োয়ান। তারপর জিজ্ঞাসা করে, আপনি বাবু সীমন্ত? দূর শহর থেকে এইছেন? শ্রীমন্তর হাসি পেয়ে যায় গাড়োয়ানের হাবভাব দেখে, কিন্তু নিজের হাসি চেপে রেখে
সে বলে, হ্যাঁ আমি শ্রীমন্ত, আমাকে কি তুমি নিয়ে যাবে? গাড়োয়ান মাথা নেড়ে সম্মতি জানিয়ে শ্রীমন্তর সাথে থাকা টুকিটাকি লাগেজ গাড়িতে তুলে তাকে উঠে বসতে বলে। তারপর নিজেও গাড়ির সামনে উঠে গরুর গাড়ি নিয়ে এগোতে থাকে। শব্দ ছাড়া তার মুখে কোনো কথাই নেই। এমনকি তাকে কোনো কথা জিজ্ঞাসা করলে সে খুব সংক্ষেপে শুধু ঘাড় নেড়ে উত্তর দিচ্ছে। এই নিয়ে কোনো আপত্তি নেই শ্রীমন্তর, বরং এই সুন্দর মনোরম জায়গায় কেউ যদি অহেতুক বেশি কথা বলতো তাহলে হয়তো বিরক্ত হতো শ্রীমন্ত। চুপচাপ সবুজের পথ চলতে থাকে শ্রীমন্ত। প্রায় ঘন্টা দেড়েক পর একটানা গরুর গাড়ির ঘর ঘর শব্দ বন্ধ হওয়ায় শ্রীমন্ত বুঝতে পারে শান্তিনগর এসে গিয়েছে। গাড়োয়ান তাকে বলে, চলে এসেছি বাবু, নামেন 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 আপনি। শ্রীমন্ত তার কথা মতো গরুর গাড়ি থেকে নেমে যায়। তবে একটা ব্যাপারে সে ভীষণ অবাক হয়ে যায়, তমাল এখানেও তাকে নিতে আসেনি। গাড়োয়ানকে শ্রীমন্ত জিজ্ঞাসা করে, আচ্ছা এরপর আমি কোন দিকে যাব? একটু হেসে দূরে একটা জায়গার দিকে আঙুল দেখিয়ে সে বলে, ওদিক দিয়ে যেতে থাকেন, পেয়ে যাবেন গেরাম। তাহলে তুমি আমাকে ওখানে নিয়ে গেলে না কেন? এতটা পথ আমি হেঁটে হেঁটে যাব। শ্রীমন্ত বলে। গাড়োয়ান আবার একটু হেসে বলে, বাবু ওই হানি তো যেতে পারবো নি, ভয় নেই, হারায় যাবেননি, চাইলেও যাবেননি। এই একই কথা তো তমাল বলেছিল তাকে। এই কথাটা বারবার শোনার পর মনের মধ্যে একটা অস্বস্তি দানা বাঁধে শ্রীমন্তর। একবার তার মনে হয় গাড়োয়ানের সাথে সে আবার ফিরে যায়, কিন্তু পরক্ষণেই মনের মধ্যে একটা ভীষণ টান অনুভব করে শ্রীমন্ত। আর কোনো কথা না বলে সোজা গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে সে। শুধু মনের মধ্যে একটাই সংকোচ সৃষ্টি হয় তার। এতটা চলে এলাম আমি সেই কলকাতা থেকে, তাও তমাল এলো না কেন? দেখতে দেখতে তমালের সোনার গ্রাম শান্তিনগরে পৌঁছে যায় শ্রীমন্ত। সেখানে ঢুকতেই আবার ঘড়ির একটা টিকটিক শব্দ সে শুনতে পায়। তখনই চতুর্দিকে একবার তাকিয়ে নেয় সে, কিন্তু দূর দূরান্তে পাখির কলরব আর গাছের সবুজ রং ব্যতীত আর কিছুই তার চোখে পড়ে না। মনের ভুল ভেবে আবারও সে গ্রামের ভেতর ঢুকে যায়। সেখানে ঢুকতেই অন্য এক পরিবেশের সম্মুখীন হয় শ্রীমন্ত। তার জন্য গোটা গ্রাম সেজে উঠেছে খুব সুন্দরভাবে। সমস্ত গ্রামবাসীদের নিয়ে তমাল দাঁড়িয়ে রয়েছে তার অপেক্ষায়। গ্রামের মধ্যে প্রবেশ করতেই তমাল এগিয়ে এসে তার গলায় একটা মালা পরিয়ে দেয়। সাথে সাথে বাকিরা উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে তাকে আমন্ত্রণ জানায়। সত্যি বলতে মনের মধ্যে জমে থাকা আশঙ্কা সম্পূর্ণ ফিকে হয়ে যায় এমন আপ্যায়নের পর। শ্রীমন্ত আপ্লুত হয়ে বলে, আরে ভাই তুমি করছোটা কি? নিজেকে তো সেলিব্রিটি মনে হচ্ছে। তমাল হেসে উত্তর দেয়, আরে না না, এমন আপ্যায়ন আমার গ্রামেই হয়ে থাকে, এ তো নতুন কিছু নয়। তবে তোমার জন্য আরও অনেক চমক অপেক্ষা করছে ভায়া। যাই হোক, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসলে দেখো, আমি যদি তোমাকে আনতে যেতাম তাহলে আমার গ্রামের বাকিরা পড়তো মহা বিপদে, বুঝলে? আমি বলেছিলাম না যে তারা শহুরে আদব কায়দা একেবারেই জানে না। তাই আমি চলে গেলে তোমার জন্য রান্না বান্না করতে এদের বেশ অসুবিধা হতো। তাই রামু গাড়োয়ানকে পাঠিয়েছিলাম তোমাকে আনতে। এই এসো এসো, এবার তুমি ঘরে চলো তো। এতটা পথ এসেছো, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছিল শ্রীমন্ত, তবু সৌজন্য বোধ দেখিয়ে সে বলে, আরে তুমি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছো। এত কিছু করার কোনো দরকারই ছিল না। আর আমার আসতে তো কোনো অসুবিধাই হয়নি। শুধু রামু গাড়োয়ান আমাকে অনেকটা দূরে নামিয়ে দিয়ে গেছিল। আমি বললাম আমাকে আরও একটু এগিয়ে দিতে, কিন্তু সে রাজিই হলো না। একটু যেন অস্বস্তিতে পড়ে গেল তমাল। একটু ইতস্তত বোধ করে সে বলে, এই এক দোষ তার, এই ভীষণ ফাঁকিবাজ। তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে ফিরে যাওয়ার তাল, যাতে আরও ভাড়া সে নিতে পারে। এদিকে আমার কাছে কিন্তু ভাড়া নিয়েছে পুরো। দাঁড়াও দাঁড়াও, এর নামে এবার নালিশ ঠুকতে হবে জমিদার বাবুর কাছে।
জমিদার বাবু? তোমাদের এখানে জমিদার বাবু আছেন? মানে তোমরা এখনো জমিদার প্রথাও চালিয়ে যাচ্ছ? অবাক হয়ে বলে শ্রীমন্ত। হো হো করে হেসে তমাল বলে, আমি তো তোমাকে আগেও বলেছি, আমরা আমাদের গ্রামে কোনো নতুনকে ঢুকতে দিইনি, আমরা পুরনোকে নিয়েই বাঁচি। শ্রীমন্ত আর কথা না বাড়িয়ে তার জন্য ব্যবস্থা করা ঘরে সে চলে যায়। ঘরের দরজা বন্ধ করতেই একটা অদ্ভুত গন্ধে ভরে ওঠে ঘরটা। সাথে ঘড়ির একটা টিক টিক শব্দ হতে থাকে। ট্রেনের কামরায় সেই অজানা ভদ্রলোকের কথা মনে পড়ে যায় তার। ওই ভদ্রলোকও ঘড়ির টিক টিক আওয়াজের ব্যাপারে কিছু একটা বলেছিলেন। এই ঘড়ির আওয়াজের সাথে কি কিছু জড়িয়ে রয়েছে? দরজা বন্ধ করে দেওয়ার পরে তেমন কিছুই পরিষ্কার দেখা যায় না। দিনের বেলায় এমন জমাট বাঁধা অন্ধকার হয় কি করে? এই পাণ্ডব পরিচিত গ্রামে তো কোনো ইলেকট্রিসিটিও নেই। আবছা অন্ধকার হাতড়েই ঘরের মধ্যে একটা হ্যারিকেন খুঁজে পায় শ্রীমন্ত। পকেট থেকে লাইটার বের করে হ্যারিকেন জ্বালিয়ে ফেলে সে। সেই আলোতে ঘরটার ভেতরটা দেখতে পায় সে। মোটামুটি সাদামাটা ঘর। একটা তক্তপোষ রাখা রয়েছে ঘরে, একটা আনলা, একটা দেরাজ, একটা টেবিল চেয়ার। তবে যেটা দেখে শ্রীমন্তর ভীষণ অস্বস্তি হয় সেটা হলো ঘরে টাঙানো বিশাল বড় দেওয়াল ঘড়ি। আর 5টা সাধারণ দেওয়াল ঘড়ির মতোই বড় সড়ো গোল একটা ঘড়ি দেওয়ালে ঝুলছে। আপন মনে টিক টিক করে সময় জানিয়ে যাচ্ছে। ঘড়িতে তখন 11টা বাজে। শ্রীমন্ত খেয়াল করে তার ডিজিটাল ঘড়িতেও তখন সকাল 11টা। অর্থাৎ এই সচল ঘড়ির টিকটিক আওয়াজটাই কানে আসে শ্রীমন্তর। হাফ ছেড়ে শ্রীমন্ত বাঁচে। কোনো অস্বস্তিকর ব্যাপার এই ঘরে নেই। নিশ্চিত হয়ে জামা কাপড় বদলে নেয় সে। জামা কাপড় বদলে নেওয়ার পর শ্রীমন্ত খেয়াল করে ঘরের পূর্ব দিকে একটা জানালা রয়েছে, তবে সেটা আষ্টে পৃষ্ঠে বন্ধ করা রয়েছে। একটা জানালা অন্তত ঘরে থাকা অত্যন্ত প্রয়োজন। তবে শ্রীমন্তর ধারণা হয় এই ঘরটা তার জন্যই কোনো রকম কয়েকদিনের জন্য তৈরি করা হয়েছে, তাই হয়তো জানালা খোলার মতো ব্যবস্থা এখানে নেই। তবে ঘরের মধ্যে থাকা ঘড়িটার প্রতি একটা অদম্য আকর্ষণ তৈরি হয় তার। নিজের অজান্তেই ঘড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে শ্রীমন্ত। হঠাৎ তার খেয়াল হয় ঘড়ির কাঁটার নিচের দিকে তারিখ লেখা রয়েছে। লেখা রয়েছে 9ই মার্চ 1940। একটু একটু অবাক হয়ে যায় শ্রীমন্ত। হঠাৎ এই ঘড়িটায় এই তারিখটা কেন দেওয়া? তাহলে কি এই তারিখে ঘড়িটা তৈরি হয়েছে? বাবা, এ তো অ্যান্টিক। এই গণ্ডগ্রামে এর মূল্য কে দেবে? মনে মনে বলে শ্রীমন্ত। তারপর ঘড়িটার উপরে একটু হাত দেয় সে, কিন্তু তার মনে হয় কেউ যেন তার হাতটাকে সজোরে আঁকড়ে ধরেছে। এদিকে ঘড়িটা আপন মনে টিক টিক করে নিয়ম মেনে চলছে, অথচ শ্রীমন্ত কোনোভাবেই ঘড়িটার গা থেকে তার হাতটা সরিয়ে নিতে পারছে না। ভয় পেয়ে যায় শ্রীমন্ত। চিৎকার করে সে তমালকে ডাকে, তমাল, তমাল, দেখো দেখো আমার সাথে কি হচ্ছে, বাঁচাও বাঁচাও আমাকে। কিছুক্ষণের মধ্যেই তমাল এবং আরো কয়েকজন গ্রামবাসী ঘরের দরজা ঠেলে ঢুকে আসে শ্রীমন্তর ঘরে। তবে ততক্ষণে শ্রীমন্ত রেহাই পেয়েছে ঘড়িটার থেকে। শ্রীমন্ত তখনও বেশ ঘাবড়ে রয়েছে। শ্রীমন্ত ভীত গলায় বলে, এতক্ষণ ঘড়িটা আমাকে আঁকড়ে ধরে রেখেছিল, আমি কিছুতেই নিজেকে ছাড়তে পারছিলাম না ওর থেকে। এ কেমন ঘড়ি তমাল? তমাল শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। সে বলে, কি সব বলছো তুমি? ঘড়ি তোমাকে আটকে রাখবে কি করে? আর এ তো বহু পুরনো ঘড়ি, কই কোনোদিন তো এর আগে কারোর মুখে এমন কথা শুনিনি।
আমার মনে হয় শ্রীমন্ত তোমার একটু রেস্ট দরকার, বুঝলে? আমি বরং তোমার খাবারটা তাড়াতাড়ি দিতে বলি, তুমি খেয়ে একটু ঘুমিয়ে নাও ভায়া। শ্রীমন্ত মুখে আর কিছু না বললেও তার মনের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করে দেয়। তারা সকলে ঘরের বাইরে চলে যায়, আর তাদের চোখের অলক্ষ্যে সেই ঘড়িটার কাঁটা দুটো আস্তে আস্তে দুটো হাতে পরিণত হয়। সেটা কেউ দেখতে পায় না। শ্রীমন্তকে খেতে দেওয়া হয় পাশের বাড়ির দাওয়ায়। বিশাল একটা কাঁসার থালায় ভাত, ঘি আর নুন দেওয়া হয়। তারপর পর পর সব কাঁসার বাটিতে শুক্তো, ডাল, তরকারি, মাছ, চাটনি, পায়েস। এই এত সব খাবার দেখে মনের মধ্যে থাকা সন্দেহটা কিছুক্ষণের জন্য সম্পূর্ণ ভুলে যায়। সে মন দিয়ে খাবারগুলো এক এক করে খেয়ে নেয়। সে তার খাওয়া দেখেই বোঝা যায় তার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তৃপ্তি করে খেয়ে পুকুরে হাত মুখ ধুয়ে আসার পর তাকে পান সেজে দেওয়া হয়। শহুরে মানুষ শখ করে কচিত কখনো মিষ্টি পান খেলেও এভাবে সে খায়নি। তবে গ্রাম্য পরিবেশ যখন উপভোগ করতে এসেছে তখন সবটাই সে করবে। কাঁসার থালায় সাজিয়ে রাখা পান মুখে পুরে আরাম করে চিবোতে থাকে সে। তমাল তাকে প্রশ্ন করে, কি কেমন খেলে? তৃপ্ত মুখে শ্রীমন্ত বলে, অমৃত। এমন সুন্দর খাবার আমি আগে কোনো দিন খাইনি। সত্যি বলতে এত খিদে পেয়েছিল আমার যে কোনো ভদ্রতা না করেই আমি সব খাবার খেয়ে নিয়েছি। তবে একটা ব্যাপার লক্ষ্য করলাম, তোমাদের গ্রামে এখনও পর্দা প্রথা রয়েছে, তাই না? যিনি আমাকে খেতে দিলেন তার মাথায় এত বড় ঘুমটা ছিল যে তার মুখ আমি একবারও দেখতে পাইনি। তাছাড়া রান্নাঘরের দরজায় একটা পর্দা টাঙানো রয়েছে, তার ভেতর থেকে কয়েক জোড়া কৌতূহলী চোখ আমাকে দেখছিল। আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু তাদের কাউকেই আমি দেখতে পাইনি। তমাল হেসে বলে, তোমাকে তো আগেও বলেছি আমাদের গ্রামে এখনো পুরনো আদব কায়দা মেনেই চলা হয়, কাজেই এই পর্দা প্রথা এখনো রয়েছে এখানে। শ্রীমন্ত অবাক হয়ে বলে, আচ্ছা, তোমাদের আধুনিক হতে ইচ্ছে করে না? আর তাছাড়া সরকার থেকে এই জায়গায় কোনো উন্নতি করেনি কেন? আমাদের তো অনেক ইতিহাস না জানা, তাই না? আমাদের গ্রামের ইতিহাস অনেকেরই না জানা। আমরা দেশের মধ্যে সরকারের অধীন থেকেও স্বাধীন। দেশ স্বাধীন হলেও আমাদের এখানে কোনো সরকারের আইন চলে না। এখানে এখনো জমিদার বাড়ির আইনই চলে। আর আধুনিক যদি বলো তাহলে এই আমার মতন কয়েকজন জীবিকার জন্য একটু বাইরে থাকি বই কি, তবে গ্রামে ফিরলে আমাদের আবার এই গ্রামের মানুষ হয়েই বসবাস করতে হয়। এই গ্রামে আধুনিকতা একটা শাস্তিমূলক অপরাধ। মন দিয়ে তমালের কথাগুলো শোনে শ্রীমন্ত। তারপর তমালের সাথে গোটা গ্রাম ঘুরে দেখে সে। এই গ্রামে এখনো পুকুর পাড়ে মানুষজন স্নান করে, বাসন মাজে, একে অপরের সাথে সুখ দুঃখের গল্প আদান প্রদান করে। বাচ্চারা স্কুলে যায় না, যায় পাঠশালায়। পুরুষদের প্রধান জীবিকা চাষবাস। রাস্তাঘাটে দূষণবিহীন গরুর গাড়ি আর পালকি। জমিদার বাড়িতেও ঘুরে আসে শ্রীমন্ত। সেখানে এখনো নহবত বসে, এখনো নিয়ম করে জমিদার মশাই দরবার করেন, এখনো সেখানে নায়েব মশাই হিসেব রাখেন। জমিদার বাড়িতে একমাত্র ঘোড়ার গাড়ি রয়েছে, আর রয়েছে একটি হাতিশাল। এখানে না আসলে গল্পে পড়া এমন গ্রামের চিত্র কোনো দিনই দেখতে পেত না শ্রীমন্ত। গ্রামের সৌন্দর্যে মনটা ভরে যায় তার। নানা রকম কথা বলতে বলতে আবার সেই ঘরের কাছাকাছি ফিরে আসে সে। সেখানে ফিরে আসতেই আবার আবার সেই অস্বস্তিটা ফিরে আসে তার। সেই অস্বস্তি লক্ষ্য করে তমাল বলে, তুমি বরং একটু রেস্ট নাও, বুঝলে? সন্ধ্যেবেলা একটি যাত্রাপালা রয়েছে, তোমাকে নিয়ে যাব। আমিও যাই, বুঝলে, কয়েকটা কাজ সেরে আসি। শ্রীমন্ত ভাবে হয়তো পথের ক্লান্তিতেই এমন সব আজগুবি ঘটনা তার মনের মধ্যে আসছে। কই, এতক্ষণ তো এই গ্রামের নানান জায়গায় ঘুরে এসে এলো, কোথাও তো কোনো অবাস্তব কিছু নজরে পড়ল না তার। হ্যাঁ, যাক,
একটা জব্বর ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। সব ভয় ঝেড়ে ফেলে ঘরের ভেতর ঢুকে ঘরটা বন্ধ করে শটান তক্তপোষের উপর শুয়ে পড়ে সে। ক্লান্ত শরীরে ঘুম আসতে খুব বেশি সময় লাগে না তার। সুন্দর খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুমের খুব প্রয়োজন হয়। শ্রীমন্তর নিশ্চিত ঘুমের মধ্যে আবার ঢুকে পড়ে ঘড়ির টিক টিক শব্দটা। ঘুমের ব্যাঘাত ঘটায়, একটু বিরক্তি লাগে তার। চোখ বন্ধ করে মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ বেরিয়ে আসে তার। কিছুক্ষণের জন্য সেই শব্দটা বন্ধ হয়ে যায়, কিন্তু আবার শুরু হয় সেই টিক টিক যান্ত্রিক শব্দ। আর এইবার সেই শব্দটা মাত্রায় এতটাই তীব্র হয়ে যায় যে সেটাকে উপেক্ষা করা সম্ভব হয় না শ্রীমন্ত। বিছানার উপর ধরফর করে উঠে বসে সে। খাটের পাশে রাখা হ্যারিকেনের কমিয়ে দেওয়া আলোতেও সে দেখতে পায় ঘড়িটা এক জায়গায় থাকলেও তার কাঁটাগুলো বিশাল বিশাল দুটো হাতে পরিণত হয়েছে, আর সেটা ঘড়ির কাঁচ থেকে বেরিয়ে হাওয়ায় খেলে বেড়াচ্ছে। নিজের চোখে বিশ্বাস করতে পারে না শ্রীমন্ত। চোখ কুঁচলে আবার তাকিয়ে দেখে ঘড়ির হাতগুলো এইবার তার দিকেই এগিয়ে আসছে। তড়িঘড়ি খাট থেকে নেমে পড়ে সে। বিছানায় রাখা নিজের স্লিং ব্যাগটা নিয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে আসতে যায়, কিন্তু ঘরের দরজা কোনোভাবেই সে খুলতে পারে না। চিৎকার করতে থাকে শ্রীমন্ত, দরজাটা খুলে দাও, কেউ আমাকে বাঁচাও, কমল কমল আমাকে বাঁচাও। কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না কারুর। ঠিক তখনই ট্রেনের সেই ভদ্রলোকের দেওয়া যন্ত্রটার কথা মনে পড়ে তার। ব্যাগের চেন খুলে যন্ত্রটা খুঁজতে শুরু করে সে। উত্তেজনায় কিছুতেই সেটা হাতে পায় না। এদিকে ঘড়িটার হাতগুলো প্রায় তাকে ছুঁয়ে ফেলেছে। এই মুহূর্তে কি তবে মায়াবী ভুতুড়ে ঘড়িটার কবলে তার মৃত্যু হবে? না না, কিছুতেই না। এই তো যন্ত্রটা। নিজের মনেই কথাগুলো বলে শ্রীমন্ত। যন্ত্রটা ব্যাগ থেকে বের করতে নিমেষের মধ্যে সব স্বাভাবিক হয়ে যায়। কিছুক্ষণ আগে ঘড়ির সেই মারাত্মক হাতগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। স্বাভাবিক ছন্দে আবার সেটা চলতে শুরু করে। তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বেরিয়ে আসে শ্রীমন্ত। এতক্ষণ যেই দরজাটা খুলতেই পারছিল না সে, সেটা খুব সহজেই খুলে যায়। ওই ঘরে আর এক মুহূর্ত সে থাকবে না, এমনকি এই গ্রাম ছেড়ে এক্ষুনি চলে যাবে সে। এই গ্রামটা মায়াবী। কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটছে তার চোখের আড়ালে, কিন্তু মানুষ চাইলেই কি আর তার পক্ষে সব করা সম্ভব? দরজার বাইরে এসে হাতে থাকা যন্ত্রটাকে প্রথমবার খুব ভালো করে দেখে শ্রীমন্ত। এটাও একটা পকেট ঘড়ি, তবে ঘড়ির কাঁটার ঠিক উল্টো দিকে এই যন্ত্রটার কাঁটাগুলো ঘোরে। অর্থাৎ কাঁটাগুলো 12টা, তারপর 11টা, তারপর 10টায় যায়। এই মুহূর্তে এই যন্ত্রটাকে নিয়ে ভাবনা চিন্তা করার মতো মনের অবস্থা শ্রীমন্তর নেই। যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে হবে। পরনের কিছু জামা কাপড় আর বড় ব্যাগটা তখনও ঘরের মধ্যেই রয়েছে তার, কিন্তু আবার সেই ঘরে ফিরে যাওয়ার কথা সে আর ভাবতেই পারে না, এবং তার মনেরও জোর আর নেই। কাছে থাকা স্লিং ব্যাগটায় টাকা পয়সা, মোবাইল রয়েছে, আর রয়েছে ওই বিশেষ যন্ত্রটা। কাজেই এর উপর ভরসা করে এই গ্রাম থেকে অনায়াসে বেরিয়ে যাবে সে। আর যা পড়ে থাকবে থাকুক। তমালকে একবার বলে যাওয়ার কথা মাথায় এলেও শেষ পর্যন্ত সেই ইচ্ছাটাকেও বিসর্জন দিয়ে দেয় শ্রীমন্ত। তার বদ্ধমূল ধারণা হয় তার সাথে হওয়া ঘটনাগুলো
মোটেও অজানা নয় তমালের। হয়তো তাকে গ্রামে নিয়ে এসে কোনো গভীর ষড়যন্ত্র সৃষ্টি করেছে তমাল নিজেই। কথাটা মাথায় আসতেই তড়িঘড়ি পা চালিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে, কিন্তু খুব বেশি দূর সে এগোতে পারে না। কিছুটা এগোতেই শ্রীমন্ত দেখতে পায় কয়েকটি অল্প বয়সী ছেলে, মোটামুটি তার বয়সী হবে, উদ্ভ্রান্তের মতো ছুটে এগিয়ে আসছে। তাদের ছুটে আসা দেখে শ্রীমন্ত স্পষ্ট বুঝতে পারে কেউ তাদের পেছনে ধাওয়া করছে। ছুটতে ছুটতে তাদের মধ্যেই একজন বলে ওঠে, গুলি গেলে খাবো, কিন্তু কারোর নাম বলবো না। বন্দে মাতরম। সামনে দাঁড়িয়ে থাকা শ্রীমন্তকে যেন কেউ দেখতেই পাচ্ছে না, এমন হাবভাব করে তাকে পাশ কাটিয়ে ছুটতে থাকে তারা। বেশ অবাক হয়ে যায় শ্রীমন্ত, মনে মনে ভাবে, এখানে কি কোনো পুলিশ অভিযান চালাচ্ছে নাকি? হায় ঈশ্বর, এবার কি আমিও জড়িয়ে পড়বো নাকি সেই ঝামেলায়? দেখতে দেখতে সেদিক থেকে আরো কয়েকজন যুবককে দৌড়ে আসতে দেখা যায়। শ্রীমন্ত সাহস করে তাদের জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাই? তোমরা এরকম ছুটছো কেন? কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে একজন বলে ওঠে, আপনি কি নতুন নাকি? যদি প্রাণে বাঁচতে চান তবে তবে আপনিও লুকিয়ে পড়ুন, ইংরেজদের সেপাই এলো বলে। আর দাঁড়ায় না তারা, শুধু এক জায়গায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে শ্রীমন্ত। এটা এটা কি হচ্ছে এখানে? তবে কি এ কোনো নাটকের মহড়া, না হলে ইংরেজদের সিপাই এলো থেকে? তাছাড়া তমাল ছাড়া এই গ্রাম্য মানুষগুলোর একজনও এখনো অবধি এইরকম পরিষ্কার বাংলায় কথা বলেনি। তাহলে তাহলে এরা কি গ্রামের লোক নয়? উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক হাঁটতে থাকে সে। ঘড়ির কাঁটার আওয়াজটা আবার স্পষ্ট শুনতে পাচ্ছে শ্রীমন্ত। একটু এগিয়ে যেতেই গোলাগুলির আওয়াজ শুনতে পায় সে। তারপর দেখতে পায় কয়েকটি পালকি বাহক প্রাণপণে তাদের পালকি নিয়ে হাঁটছে। এদের দেখেও মনে হয় যেন কোনো বিপদের হাত থেকে বাঁচতে তারা দৌড়ে চলেছে। শ্রীমন্ত এগিয়ে এসে তাদের চিৎকার করে প্রশ্ন করে, আমাকে কেউ একটু বলবেন আপনারা এরকম ছুটছেন কেন? একজন পালকি বাহক তাকে হাঁপাতে হাঁপাতে বলল, গোড়া পুলিশগুলি এলো বলি বাবু, আপনি আপনি লুকায় যান, লুকায় যান। এক হাতে মাথার চুলের মুঠি ধরে উদ্ভ্রান্তের মতো চিৎকার করে শ্রীমন্ত বলে, এই যুগে ইংরেজ সেপাই আসবে কোথা থেকে? যাই হোক, আমাকে একটু এই গ্রাম থেকে বেরোনোর রাস্তা বলে দিন ভাই। কাতর আর্জি জানায় শ্রীমন্ত। পালকি বাহক খুব ধীরে ধীরে বলে, এই গ্রামে ঢুকলি আর বেরোনো যায় না বাবু। কথাটা হুলের মতো বিঁধে যায় শ্রীমন্তর মনে। সে ছুটতে শুরু করে উদ্ভ্রান্তের মতো। সে যত ছুটছে ততই সেই ঘড়ির আওয়াজটা তাকে যেন তাড়া করে বেড়াচ্ছে। হঠাৎ হঠাৎ পেছন থেকে একটা চেনা গলার আওয়াজ শুনতে পায় শ্রীমন্ত। হ্যাঁ, তমাল, তমাল ডাকছে তাকে। কিন্তু এই তমাল কেমন অন্যরকম। তমালের রূপ বদলে গেল কি করে? তাকে তো হুবহু সকালের গাড়োয়ানের মতো দেখতে লাগছে। কেমন করে হয়? এ কোন মায়াবী দুনিয়ায় পৌঁছে গিয়েছে সে? তমাল খুব শান্ত পায়ে তার দিকে এগিয়ে এসে বলে, পালাচ্ছ কেন ভাই? বললাম যে তোমার জন্য যাত্রাপালা সাজিয়ে রেখেছি আমরা। তাছাড়া তোমার তো আমাদের গ্রামের রূপ দেখার খুব ইচ্ছা ছিল, তাই না? মুখ থেকে কোনো কথা বেরোয় না শ্রীমন্ত। মনের যেটুকু শক্তি অবশিষ্ট রয়েছে তা জড়ো করে তমালকে সে প্রশ্ন করে, তোমাকে গাড়োয়ানের মতো দেখতে হয়ে গেল কি করে? হো হো করে হাসতে থাকে তমাল। সে বলে, আমি তো বহুরূপী, কখনো গাড়োয়ান, কখনো শহুরে বন্ধু, আবার কখনো এই গ্রামের বাসিন্দা। এসব না করলে যে তোমাদের মতন শিকার আর পাবো না ভাই। ওই দেখো, ওই মেয়েটাকে এইবার সতীদাহ করা হবে। কেমন বাজনা বাজছে দেখেছো? হ্যাঁ। শ্রীমন্ত দেখতে পায় দূর থেকে একটা মৃতদেহ নিয়ে আসছে কয়েকজন লোক। তাদের পেছনে একটা বাচ্চা মেয়েকে
সিঁদুর পরিয়ে, পায়ে আলতা পরিয়ে, ঢাক ঢোল বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সকলে উন্মাদের মতো নাচছে। ভীষণ ভীষণ ভয় পেয়ে যায় শ্রীমন্ত। সে চিৎকার করে বলে, এসব কি হচ্ছে? তোমরা কে? কি চাও? আমাকে যেতে দাও প্লিজ। কান্নায় লুটিয়ে পড়ে শ্রীমন্ত। ঢাক ঢোলের আওয়াজ যেন তার মাথায় হচ্ছে এমন মনে হয় তার। হো হো করে আবার হেসে ওঠে তমাল। সে বলে, আরে এত ছল কৌশল করে তোমাকে ধরে আনলাম, আর এত সহজে তোমাকে ছেড়ে দেব? তবে তোমাকে চিরকালের জন্য বন্দি করবার আগে একটা কথা তোমাকে জানানো প্রয়োজন। আমরা কে? শোনো, আমরা এই শান্তিনগর গ্রামের বাসিন্দা। খুব সুন্দর ছিল এই গ্রাম আমাদের। ছিল, কারণ এখন আর নেই। তুমি যা দেখছো সেসবই মরীচিকা। একসময় এই গ্রামে গা ঢাকা দিয়ে বেশ কয়েকজন স্বাধীনতার সংগ্রামী থাকতে শুরু করে। ইংরেজ সিপাহীরা খোঁজ পেয়ে এক রাতে আমাদের গোটা গ্রামটাই জ্বালিয়ে দেয়। কেউ বাঁচে না, কেউ না। ছেলে, বুড়ো, মহিলা, কেউ না, আমিও না। আর যেদিন ওই মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই দিনের তারিখ ছিল 9 মার্চ 1940। কি কিছু মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে শ্রীমন্ত। ওই ওই দানবাকৃতি ঘড়িটার গায়ে ওই তারিখটা, হ্যাঁ ওই তারিখটা খেয়াল করেছিল সে। অর্থাৎ ঘড়িটা ওই দিনের ঘেরা টোপ পেরিয়ে আর একদিনও এগোতে পারেনি এবং বাকিদেরও এগোতে দেয়নি। এই রহস্য বুঝতে পেরে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে শ্রীমন্ত। সে বুঝতে পারে তমাল জীবিত নয়। তাহলে তাহলে সে কে? ভূত? আর কিছু ভাবতে পারে না সে। তমাল বলে চলে, এই গ্রামের মোট 40 জন বাসিন্দা বিনা কারণে এক রাতে ছাই হয়ে যায়। তবে ভাগ্যের চাকায় আটকে থাকে আমাদের সকলের আত্মা। আমরা মারা গিয়েও এই গ্রামেই বসবাস করতে থাকি। একবার এক তান্ত্রিক এই গ্রামের বাইরে থেকে যাওয়ার সময় বিধান দিয়ে যান, যদি আমরা এক এক করে 40 জন মানুষকে এই ভাগ্যের চাকায় বন্দি করতে পারি তবেই আমাদের নিস্তার হবে। তা অনেক ছলাকলা করে এখন মানুষ আনতে হয়। এই যেমন তোমাকে আনলাম, তুমি আমাদের 22 নম্বর বন্দি। কথাগুলো বলে আবার হো হো করে হাসতে থাকে তমাল। শ্রীমন্তর মনে পড়ে যায় সেই যন্ত্রের কথা, কিন্তু উত্তেজনায় আশঙ্কায় কোনোভাবেই সেটা ব্যাগের মধ্যে পায় না সে। সেই মন্ত্রটাও কিছুতেই মনে করতে পারে না শ্রীমন্ত। ভাগ্যের কাছে হার মানতে হবে ভেবেই মাটিতে বসে থাকে সে। কিন্তু অনেক খোঁজার পরে ব্যাগে থাকা যন্ত্রটা খুঁজে পায় শ্রীমন্ত। সেটাকে ব্যাগ থেকে বের করে সামনে আনতে তমাল চিৎকার করে ওঠে, এই 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 যন্ত্রটা তুমি কোথায় পেলে? এক্ষুনি এক্ষুনি এটাকে ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তোমার তোমার কোনো ক্ষতি আমরা করব না। তোমাকে বন্দি করব না, তোমাকে বন্দি করব না আমরা। শুধু শুধু এই যন্ত্রটা। কথা শেষ করতে পারে না তমাল, কারণ ততক্ষণে সেই মন্ত্রটা মনে পড়ে যাওয়ায় দৃঢ় গলায় সেই মন্ত্রোচ্চারণ করতে থাকে শ্রীমন্ত। সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধুনাথ মৃত্যুমুখীয় মাম। সাথে সাথে খোলা মাঠের মধ্যে বিশাল ঘড়িটাকে দেখতে পায় শ্রীমন্ত। ঘড়িটার কাঁটাগুলো আবার হাতের মতো হয়ে গিয়েছে। সেই হাত দিয়েই ঘড়িটা সমস্ত গ্রামবাসীকে নিজের মধ্যে গ্রাস করে নিচ্ছে এক এক করে। চিৎকার করতে করতে সকলে সেই ঘড়িটার মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে, যেন চোরা গহ্বরের মধ্যে হারিয়ে যাচ্ছে তারা। একটা মৃদু টান অনুভব করে শ্রীমন্ত নিজেও। তবে তবে মন্ত্রটা তখনও সে সোচ্চারে বলতে থাকে,
আর তার হাতে থাকা যন্ত্রটাকে আরো উঁচু করে ধরে সে। তারপর ঠিক কতক্ষণ এই ঘটনা অতিবাহিত হয়েছিল সেটা শ্রীমন্ত জানে না। তার সারা শরীর অবশ হয়ে যাওয়ায় একটু আগে সে দেখতে পেয়েছিল ঘড়িটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে শ্রীমন্তর যখন ঘুম ভাঙে তখন সে একটি গাছের ছায়ায় অক্ষত অবস্থায় শুয়ে রয়েছে। তবে চোখ মেলতেই একটা চেনা মুখ সে দেখতে পায়। ট্রেনের সেই ভদ্রলোক। তাড়াতাড়ি মাটি থেকে উঠে বসে শ্রীমন্ত। তাকে শান্ত করে সেই ভদ্রলোক বলে, আস্তে আস্তে, আর কোনো ভয় নেই, কোনো বিপদও নেই। আপনি যে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিতে পেরেছেন তার জন্যই আজ আপনি অক্ষত অবস্থায় রয়েছেন। তা না হলে যে ঠিক কি হতো। শ্রীমন্ত তখনও একটা ঘোরের মধ্যেই রয়েছে যেন। তার শুধুই মনে হচ্ছে গতকাল রাতে তার সাথে যা যা হয়েছে সে সবই একটা দুঃস্বপ্ন মাত্র। নিজের বিশ্বাস যে অমূলক সেটা সে প্রমাণ পায় যখন সে দেখে তমাল এতদিন যে অ্যাকাউন্ট থেকে মেসেজ করছিল সেটার কোনো অস্তিত্ব নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শ্রীমন্ত সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করে, আপনি কি করে জানলেন যে যে আমি শান্তিনগর গ্রামে আছি? আপনি এখানে পৌঁছলেন কি করে? ভদ্রলোক হেসে বলেন, আমি স্পিরিট টিরিট নিয়ে রিসার্চ করি। এই গ্রামের কথা আমি শুনেছিলাম কয়েকজনের কাছে। আপনি যখন ঘুমোচ্ছিলেন ট্রেনে তখন আপনার পাশে আমি একটা কালো ছায়ার উপস্থিতি লক্ষ্য করেছি। তারপর আপনার মুখে যখন শুনলাম আপনি শান্তিনগর গ্রামেই আসছেন তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আপনাকে এই গ্রামের সময়ের চক্রে বন্দি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আসলে কি জানেন, আমরা সকলেই মুক্তি পেতে ভালোবাসি। এই গ্রামের অপঘাতে প্রাণ হারানো সকল বাসিন্দা সেই মুক্তির আশায় আজও এইভাবে মানুষকে টেনে নিয়ে আসে। আপনাকে আমি যে যন্ত্রটি দিয়েছিলাম সেটি সময় চক্রের উল্টো দিকে চলে। দুটি ঘড়ি একে অপরকে বিকর্ষণ করে। তাছাড়া শক্তিশালী মৃত্যুঞ্জয় মন্ত্র আপনাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। ভদ্রলোকের কথা খুব মন দিয়ে শোনে শ্রীমন্ত। তারপর সে ধীরে ধীরে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু কিন্তু আপনি তো আমার সাথে স্টেশনে নামেননি, তাহলে আপনি এখানে পৌঁছলেন কি করে? ভদ্রলোক হো হো করে হেসে বলেন, সময়ের ধারাপথে যে আমিও আটকে। আপনি বিপদমুক্ত। ফিরে যান তাড়াতাড়ি নিজের বাড়িতে, নিজের মানুষের কাছে, নিজের শহরে। অবাক হয়ে শ্রীমন্ত দেখে ভদ্রলোক কথা বলতে বলতে মিলিয়ে যাচ্ছে হাওয়ায়। সেই দৈব পুরুষ কে ছিলেন তার পরিচয় আজও জানতে পারেনি শ্রীমন্ত। তবে নিজের জীবন দিয়ে সে এইটুকু বুঝতে পেরেছে ভাগ্যের চাকায় সকলের নিয়তি আটকে রয়েছে। তাকে খণ্ডানোর ক্ষমতা কারোর নেই।